আজকের গল্পটা শুনলে আপনার মাল আউট হয়ে যাবে। আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাছে তেল ও টিস্যু রাখুন। ভোর রাত ৩টে, ঘুম ভাঙল এক ফোঁটা গরম স্পর্শে। গালে কে যেন হাত বুলিয়ে দিয়ে গেল। চোখ খুলে দেখি ঘর অন্ধকার, পাশে স্বামী গভীর ঘুমে। কিন্তু আমার গাল এখনও জ্বলছে, আর কানে ভেসে আসছে ফিসফিসানি। আর পারছি না, দয়া করো। শব্দটা যেন ছেঁড়া মখমলের মতো কর্কশ, ঘুরে ফিরে একই কথার পুনরাবৃত্তি। উঠে বসলাম। শব্দটা স্পষ্টতই আসছে ওপাশের ঘর থেকে, আমার শ্বশুর শাশুড়ির শোবার ঘর। কিন্তু শাশুড়ি তো ৩ বছর আগেই মারা গেছেন। আর শ্বশুর, তিনি তো দূরের শহরে চাকরি করেন, মাসে একবার বাড়ি আসেন। তার ঘর এখন খালি। তাহলে পা টিপে টিপে করিডোরে বেরোলাম। শব্দটা আরও স্পষ্ট হল। শুধু কান্না নয়, তার সঙ্গে মিশেছে আরেকটা আওয়াজ, ঘষা লোহার মতো কর্কশ, ভারী নিঃশ্বাসের শব্দ। দরজার ফাঁক দিয়ে অন্ধকারে চোখ পেতে দেখার চেষ্টা করলাম। কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা বন্ধ হল না, বরং আরও জোরালো হল, যেন কেউ ধাক্কা দিচ্ছে দেয়ালে, আর মাটিতে কিছু একটা টেনে হিঁচড়ে বেড়াচ্ছে। হঠাৎ, থাম, তোমাকে আমি শ্বাসরোধ করে মেরে ফেলব। গলাটা চিনতে পারলাম, আমার নিজের স্বামীর, রাফাত। কিন্তু সে তো আমার পাশেই ঘুমাচ্ছিল। আমি তড়িঘড়ি ফিরে ঘরে ঢুকেই দেখি বিছানা খালি, রাফাত নেই। বুক দ্রুত ধুকপুক করতে লাগল। কি কাণ্ড হচ্ছে এখানে! আমি আবার বাইরে এসে দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে সব শব্দ একসাথে থেমে গেল। নিথর নিস্তব্ধতা। তারপর দরজা খুব ধীরে ধীরে খুলল। অন্ধকারে রাফাতের মুখ অস্পষ্ট। মালতী, তুমি এখানে কেন? তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু কোনো বিস্ময় নেই। কি হচ্ছে এখানে? কার সঙ্গে কথা বলছিলে? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে কাঁপছিলাম। সে একটু হেসে আমার হাত ধরে টেনে নিয়ে গেল আমাদের ঘরে। কিছু না, ঘুমের মধ্যে হাঁটছিলাম। এসো, শো। কিন্তু আমি বিশ্বাস করলাম না। পরের কয়েক রাত আমি জেগে রইলাম। রাত ২-২:৩০টার দিকে রাফাত নিঃশব্দে উঠে যায়, আর আমি শুনতে পাই ওই একই করুণ আর্তনাদ, একই ভয়ঙ্কর কথোপকথন। ১ সপ্তাহ পর আমি আর সহ্য করতে না পেরে শ্বশুরের খালি ঘরের চাবি খুঁজে পেলাম আলমারির এক কোণে। রাফাত দোকানে গেছে। সাহস করেই খুলে ফেললাম দরজা। ঘরে ধুলো জমেছে। শাশুড়ির কাপড় চোপড়, তার ছবি এখনও সেখানে, কিন্তু মেঝেতে ধুলোর ওপরে স্পষ্ট পায়ের ছাপ, বড় ছাপ রাফাতের জুতোর, আর ছোট পায়ের ছাপ মেয়েলি চটির মতো। পায়ের ছাপ গেছে আলমারির পেছনে দেওয়াল পর্যন্ত। দেওয়ালে একটা বড় আয়না লাগানো। আমি আয়নার পাশে দাঁড়াতেই আমার নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ শিউরে উঠলাম। আমার পেছনে আয়নার প্রতিফলনে দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে রাফাত। সে কখন ফিরে এসেছে? খুঁজছ কিছু? সে জিজ্ঞেস করল, ঠোঁটে হালকা ভুরু কুচকে এক অদ্ভুত হাসি। এ ঘরে কে আসে? এই পায়ের ছাপ কার? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। রাফাত ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তোমার কল্পনা মালতী, তুমি অনেক ক্লান্ত। মার মৃত্যুর পর থেকে তোমার মানসিক অবস্থা। না, আমি চিৎকার করে বললাম। আমি শুনেছি, কারো কান্না শুনেছি, তুমি কাউকে আটকে রেখেছ। রাফাতের মুখ গম্ভীর হয়ে গেল। সে কাছে এসে আমার হাত ধরল। চলো, তোমাকে কিছু দেখাবো। সে আমাকে টেনে নিয়ে গেল বাড়ির পিছনের উঠানে। এক কোণে একটা বড় আমগাছের নিচে মাটি কাটা। সেখানে একটা পুরনো টিনের ট্রাঙ্ক। খোলো, সে বলল। আমি ভয় ভয়ে ট্রাঙ্কটা খুলতেই দেখি ভর্তি পুরনো কাপড়, কিছু বই আর শাশুড়ির কিছু গয়না। নিচে একটা মোড়কের মধ্যে ছিল কিছু চিঠি। চিঠিগুলো শাশুড়ির হাতের লেখায়, আমার শ্বশুরের নামে। একটাই লেখা, তোমার ছেলে রাফাত আমাকে নিয়ে যায় রাতে। ওর চোখ আমি চিনি, ওই নষ্ট চোখ, ওর বাবার মতোই ও। বাকি অংশ ছিঁড়ে ফেলা। আমার শ্বাস আটকে গেল। এগুলো কি? মা পাগল হয়ে গিয়েছিলেন, রাফাত ক্লান্ত স্বরে বলল, তার মুখে এক গভীর যন্ত্রণা। বাবার প্রতি তার অহেতুক সন্দেহ। তিনি ভাবতেন বাবা বাইরে কাউকে রেখেছেন, আর শেষ দিকে তিনি আমাকেই বাবা ভেবে বিভ্রমে ভুগতেন। রাতে আমার দিকে তাকিয়ে বাবাকে ডাকতেন, আর আমাকে বলতেন তার কাছে যেতে। রাফাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।
আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম। ওই ঘরে গিয়ে বাবা সেজে তাকে বুঝাতাম যে সব ঠিক আছে, কিন্তু লোকজন কি বুঝবে, তারা নোংরা অর্থই নেবে, তাই সব গোপন রাখতে হতো। মা মারা যাওয়ার পর তার আত্মা যেন পোকয় পায়নি। কখনো কখনো আমার মনে হয় তিনি এখনও আটকে আছেন, আর আমি তাকে শান্ত করতেই যাই। কথাগুলো যুক্তিসঙ্গত শোনাল। আমার হৃদয় তাকে বিশ্বাস করতে চাইল, কিন্তু সেই ছোট পায়ের ছাপ, সেই মেয়েলি কান্না। আমি কিছু বললাম না, শুধু চুপ করে ফিরে এলাম। কিন্তু সত্যি বেরোতে দেরি হলো না। কয়েকদিন পর রাফাত বাড়ি থেকে বেরোবার সময় ফোন রেখে যায়। ফোন বেজে উঠল একটি অচেনা নম্বর থেকে। আমি কথা বলতেই অপর প্রান্ত থেকে এক মেয়ের কাঁপা গলা, রাফাত ভাই। আপনি বলেছিলেন কাল রাতে আসবেন, আমার ৮ টাকা দরকার, আমি চুপি চুপি আসব, কেউ দেখতে পাবে না। ফোনটা আমার হাত থেকে পড়ে গেল, সবকিছু পরিষ্কার হয়ে গেল। শাশুড়ি পাগল হননি, রাফাত সে তার সৎমাকেই। না, চিন্তা করতেও গা শিউরে ওঠে। আর এখন সে বাড়িতেই অন্য কোনো মেয়েকে আনে। সেই মেয়েটিই কি রাতে কাঁদে? আমার স্বামী যে আমাকে দিয়েছে রাজকীয় জীবন, সে আসলে কারা? সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম, রাফাত আবার ঘুম থেকে উঠে বের হলে আমি তার পিছু নিলাম। সেই শ্বশুরের ঘরে যায়নি, গেছে বাথরুমের দিকে। বাথরুমের পেছনের সরু বারান্দা দিয়ে সে নেমে গেল নিচতলার স্টোর রুমে। আমি দূর থেকে দেখলাম সে স্টোর রুমের মেঝেতে একটা ট্র্যাপ ডোর খুলছে, যার কথা আমি জানতামও না। নিচে অন্ধকার সিঁড়ি, সে নেমে গেল। আমার হাতের মুঠোয় শক্ত করে ধরা ছুরিটা ঘামতে লাগল। আমি নিঃশব্দে তার পিছু নিলাম। নিচে একটা ঠান্ডা আর্দ্র গোপন কক্ষ। একটা মোমবাতি জ্বলছে, আর মোমের আলোয় দেখলাম একটা মেয়ে। হ্যাঁ, একটি অর্ধনগ্ন রক্তাক্ত পাওয়ালা তরুণী। তার মুখে কালো ফেতা বাঁধা, আর তার পাশে রাফাত দাঁড়িয়ে, তার হাতে একটা ইঞ্জেকশন। এবার চুপ থাকো, সে বলছিল মৃত স্বরে। তোমার বাবার ঋণ শোধ করতে হবে, এই শেষ ডোজ, তারপর তুমি মুক্ত। মেয়েটি হিমশীতল ভয়ে কাঁপছিল। আমি আর থাকতে পারলাম না। রাফাত, আমি চিৎকার করে বললাম। সে হঠাৎ ফিরে তাকালো, চোখে বিস্ফোরণ ঘটল। মালতী, এখানে কেন? তুমি কি করছো? ওকে, আমি জিজ্ঞেস করলাম, ছুরিটা সামনে তুলে ধরে। রাফাত মোমবাতির আলোয় হাসল। এটা আমার ছোট বোন মালতী, বাবার সন্তান, বাইরের কোনো মহিলার গর্ভে। বাবা তাকে আর তার মাকে টাকা দিত, সব গোপন রাখত। কিন্তু বাবা মারা যাবার পর এই মেয়ে, সে শুরু করল আমাদের দাবি করা, ব্ল্যাকমেল করা। আমি শুধু তাকে শান্ত করছি। ইঞ্জেকশনটা শুধু ঘুমের। তুমি মিথ্যে বলছ, আমি চিৎকার করলাম। শাশুড়ির চিঠি, তিনি তোমাকে নিয়ে ভয় পেতেন। রাফাতের মুখ বিকৃত হয়ে গেল। সে পাগল ছিল। সে ভাবত বাবা ওই বাইরের মেয়েকে ঘরে আনবে, আর আমি শুধু পরিবার রক্ষা করছি, পরিবারের সম্মান, আমাদের সম্পদ। সে আমার দিকে এগিয়ে এলো। মালতী, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে বুঝবে। এই গোপনতা আমাদের ঘরকে রক্ষা করে। কিন্তু আমি পিছিয়ে গেলাম। দেখলাম মেয়েটির চোখে এক অসহায় প্রাণ ভিক্ষা। সে রাফাতের বোন না কে, তাতে কি? সে আটকা পড়েছে। শাশুড়িও হয়তো এভাবেই আটকা ছিলেন, সত্য জানার কারণে। আর আমি কি পরেরটি হব? রাফাত খুব কাছে চলে এসেছে। আমি পিছনেই দরজা দেখতে পেলাম। একটি পালানোর পথ, কিন্তু কি নিয়ে পালাবো এই নরক ছেড়ে? নাকি থাকব এই গোপনতার অংশ হয়ে? জানি যে আমার স্বামী একজন কারাগার নির্মাতা, যে প্রহরী হয়েই থাকে নিজেরই পরিবারের ওপর। আপনি যদি মালতীর জায়গায় হতেন, এই মুহূর্তে আপনি কি করতেন? দরজার দিকে ছুটে যেতেন, নাকি সেই বন্দি মেয়েটিকে ছেড়ে দিয়ে রাফাতের মুখোশ উন্মোচনের লড়াইয়ে নামতেন? নিচে কমেন্ট করে আপনার সিদ্ধান্ত দিন। আর এমন মর্মস্পর্শী গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে রাখুন। পরের গল্পে আপনাদের নিয়ে দেখা হবে আরও গভীর এক গোপন রহস্যের মুখোমুখি হয়ে।